আমাদের যে অভিজ্ঞতা হলো আপনাদের একটা কথা বলতে পারি, যখন উঠবেন বা নামবেন না একদম খালি পেটে উঠবেন বা নামবেন না, মাঝে সাঝে একটু কোথাও কোথাও কিছু খাবেন, বসবেন, মাঝে সাঝে জল খাবেন, তাহলে কিন্তু চলার পথ অনেক সোজা হয়ে যাবে। প্রতিদিন কেদারনাথ মন্দিরের মূর্তি এখানে নিয়ে এসে এখানেই পুজো করা হয়। প্রচুর ভিড়, বাবা টিঙ্গনাথ কে, বাবা টিঙ্গনাথ কে, বাবা বদ্রীনাথ ধাম কে। বাবা কেদারনাথ মন্দিরের উপরে রয়েছে বাবা ভৈরবনাথের মন্দির। 1 কিলোমিটার ট্রেক করে পায়ে হেঁটে উপরে উঠতে হবে। আমাদের শরীরে আর সেই শক্তি ছিল না। বাবা ভৈরবনাথ দর্শন নয়, আগামী বারের জন্যই তোলা থাক। চাইলে আপনারা কিন্তু হেলিকপ্টার অনলাইন বুকিং করে হেলিকপ্টারে যাওয়া আসা করে কেদারনাথ মন্দির দর্শন করে নিতে পারেন। তবে আবহাওয়া বা পরিস্থিতির কোনো কারণে খারাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হেলিকপ্টার চলাচল বন্ধ থাকে। অনলাইন বুকিং লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মোমো, ভেজ মোমো 140 টাকা প্লেট, 12 পিস। সব ভালো না, অতটা টেস্ট। আটা আটা কেমন লাগছে না? আর এখানে তো আমি বলেছি আপনাদের খাবারের দাম প্রচণ্ড বেশি। কালকে আমরা রাতে রুটি আর ওই মটরের আলু মটর, ঘুগনি, হ্যাঁ ঘুগনি যেটাকে বলছি আমরা যেটা ঘুগনি বলি, তখন যেটা আমরা ওই কচুরি লুচি দিয়ে আমাদের ওখানে খাই না, এমনি দেয়। এখানে এইরকম বাটি, এই যে ঠিক এরকম এর থেকে ছোটো এক বাটি বা 1 প্লেট বলছে 150 টাকা দাম। ভাবতে পারছেন? হ্যাঁ, 150 টাকা 1 প্লেট। তরকারিটাই কিনে খেতে হবে 150 টাকা। এই হচ্ছে ব্যাপার। রুটি 20 টাকা। যাই হোক, ম্যাগির দাম, এই যে আমরা ম্যাগি নিয়েছি, এই যে ম্যাগি 70 টাকা একটা ম্যাগি, মানে একটা প্যাকেট কাটবে 70 টাকা দাম। জলের বোতল 50 থেকে 60 টাকা। दिल्ली दोनों गोरीकुंड से आया था। अच्छा अच्छा, रात को केदारनाथ में ताबू में टेंट में रुक गए। अभी दर्शन करके वापस। अच्छा अच्छा, अभी गोरीकुंड, सोनप्रयाग। आज सोनप्रयाग स्टे करेगा क्या? सोनप्रयाग स्टे करेगा। अच्छा अच्छा, सोनप्रयाग में हमारा और भी फैमिली है। अच्छा, सब नहीं, सब लोग नहीं आया? सब लोग नहीं, आके चले गए। आके चला गया? आज से 24 साल पहले जब मैं आया था तो वो रास्ता था। हाँ, वो बहुत आसान था। ये रास्ता बहुत टफ हो गया। ये बहुत टफ हो गया और ज्यादा किलोमीटर बढ़ गया इसका। किलोमीटर तो थोड़ा बढ़ गया। हाँ, बढ़ गया, ज्यादा बढ़ गया। ये খাবারে একদম টেস্ট নেই, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে, মুখে কিছু দিতেই হবে, কারণ পিঠে না পড়লে পিঠে সইবে না, অনেকটা রাস্তা নামতে হবে। এই হচ্ছে নন্দী বেস ক্যাম্প। জিএমবিএনে বুকিং করে থাকতে পারেন, ভালো অপশান এটা আপনাদের জন্য। হরে হরে শম্ভু, হরে হরে মহাদেব বলে আস্তে আস্তে নেমে যাব নিচে। সময় এখন বেলা 11টা বেজে 56 মিনিট। আমরা নিচে নামার জন্য জাস্ট রওনা দিলাম। নন্দী বেস ক্যাম্প থেকে কিন্তু পুরো মন্দিরের দরজা, মেন দরজা 1.5 কিলোমিটার পুরোপুরি। নামার সময় কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে সাবধানে নামবেন, কারণ নামার সময় কিন্তু রিস্ক বেশি থাকে। আর পারলে হেঁটেই নামার চেষ্টা করবেন, ঘোরাটা করবেন না। কারণ আমরা যখন আসছিলাম, উপরে উঠছিলাম, তখন দেখছিলাম অনেক ঘোড়া নামার সময় স্লিপ খেয়ে যাচ্ছিলো। নামার সময় ঢালু তো একটু, হ্যাঁ একটু সমস্যাটা বেশি হয়। আর নামার সময় কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আপনি যতক্ষণে হেঁটে আসবেন তার থেকেও হাফ সময়, মানে ধরুন 6 ঘন্টা উপরে এসছেন, 3 ঘন্টা নিচে নেমে যাবেন, কারণ পুরোটাই ঢালু। একটা জায়গায় একটু উঁচু নিচু রয়েছে, এমনি বাদবাকিটা সবটাই ঢালু। নেটওয়ার্ক কিন্তু এখানে ভালো পাবেন না, মানে প্রচণ্ড প্রবলেম নেটওয়ার্কের, কথা শোনা যাবে না, মাঝে মাঝে আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, ভালো করে নেটওয়ার্ক আসছে না। আর যদি তার মধ্যে থেকে মানে যে নেটওয়ার্কগুলো রয়েছে, তার চেয়ে যদি বলেন সব থেকে ভালো নেটওয়ার্ক এখানে এটা পাবেন এয়ারটেল, মোটামুটি ভালোই পাবেন, মাঝে মাঝে একটু প্রবলেম করছে, এছাড়া ঠিকঠাক এয়ারটেল।
শরীর ও মনে এনার্জিকে সর্বোচ্চ স্তরে নিয়ে পৌঁছে হাঁটাতে শুরু করলাম। এখন লক্ষ্য গৌরীকুণ্ড সঠিক সময় পৌঁছানো। সবকিছুই আমাদের কাছে নতুন, এই অভিজ্ঞতাও প্রথমবার। নামার সময় যে কষ্ট নেই এরকমটা কিন্তু নয়, প্রচণ্ড পা টিপে টিপে নামতে হচ্ছে, মানে একটু এদিক ওদিক জায়গা পা পড়লেই সমস্যা। রাস্তাও তো খুব একটা ভালো নয়। কেদারনাথে প্রচণ্ড ঠান্ডা ছিল, এখনও ওয়েদার ড্রাই, পুরো চোখ নাক মুখ ঠোঁট শুকিয়ে যাচ্ছে, পুরো টান টান হয়ে যাচ্ছে একদম। আর এই যে পুরো একদম হার্ড বরফ নেওয়া যাচ্ছে না হাতে। এই যে 3.5-4 কিলোমিটার কমপ্লিট করলাম, প্রচণ্ড পা টিপে টিপে নামতে হচ্ছে। তবুও কিন্তু লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসছে বাবা কেদারনাথের কাছে। মনে যদি আপনার জোর থাকে না যে যতই বাধা আসুক, যতই যা হোক, যতই উঠতে কষ্ট হোক, তবু হার মানবো না, তবু উঠবই শেষ অবধি, তাহলে কিন্তু আপনি উঠতে পারবেন। আর যদি মনে আপনার জোর না থাকে যে না পারবো না, পিছিয়ে যাবো, তাহলে কিন্তু আমি বলবো না আসাই ভালো। কারণ এখানে এসে মাঝ রাস্তায় ফেসে যাবেন, আটকে যাবেন, তাই না? হ্যাঁ, তখন হয় আপনাকে ঘোরা করতে হবে, একটা বিশাল রেট আপনাকে বলবে ঘোরার জন্য, কারণ বুঝতে পেরে যাবে আপনি হাঁটতে পারছেন না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু জল সবসময় নিজের সঙ্গে রাখুন, খালি বোতলও কাজে আসবে। রাস্তার ধারে কল থেকে জল ভরে নিতে পারবেন। আর পারা যাচ্ছে না, মানে একটু বসতেই হলো, কারণ বেলা যত বাড়ছে ওপর থেকে ঘোড়া নিচে নামছে, আবার নিচ থেকে ঘোড়া উপরে উঠছে। একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই, তারপর আবার শুরু করবো। আর তাছাড়াও বাইরে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, 5-10 মিনিট হবে, এর বেশি হয় না এখানে, কমে যাক তারপর আবার বেরোবো। এই যে আমরা এখন যেখানে বসে আছি না, এরকম দোকানগুলো আর কি, ভাত ডাল সবজিও কিন্তু পাবেন দুপুরে খাওয়ার জন্য। ও সনাতন দা, প্রচুর হাফ ধরে যাচ্ছে। ওই নিচে নামার জন্য রয়েছে দুটো রাস্তা, যেটা আমরা যাচ্ছি এইটা একটা, এটা একটু ঘুরপথ কিন্তু রাস্তা প্লেন, আর একটা হচ্ছে ওইখান থেকে নামছে অনেকটা ডাউন, ওটা অনেকটা ঢালু। 3:44, মানে আর মোটামুটি 12 মিনিট হলেই 4 ঘন্টা হয়ে যাবে আমরা যাত্রা শুরু করেছি। একটু মাঝে মাঝে শরীরকে একটু এনার্জি দিতে হচ্ছে, কিছু করার নেই, কোনো জায়গায় পাচ্ছিলাম না। এখানে এসে কড়া লিকার চা পেলাম, সাথে পার্লেজি বিস্কুট, শেষ হয়ে গেছে, দুটো আছে। প্রাণটা জুড়িয়ে গেল একদম, হাঁটতে হাঁটতে একবারে পা হাত সব ব্যথা হয়ে গেছিল। প্রাণে বল ফিরে এলো, বল ফিরে এলো। এখন এখান থেকে গৌরীকুণ্ড 7 কিলোমিটার রাস্তা। 7 হোক কিংবা 10, দর্শন শেষে নামার সময়টা শরীরে যেন এক অন্য মাত্রায় শক্তি জাগ্রত হয়। তখন 7 কিংবা 10 শুধুই সংখ্যা মাত্র। এসে পৌঁছলাম ভীমবালি, এখান থেকে গৌরীকুণ্ড 5.5 থেকে 6 কিলোমিটার। আমাদের যে অভিজ্ঞতা হলো, আপনাদের একটা কথা বলতে পারি, যখন উঠবেন বা নামবেন না, একদম খালি পেটে উঠবেন বা নামবেন না, মাঝে সাঝে একটু কোথাও কোথাও কিছু খাবেন, বসবেন, মাঝে সাঝে জল খাবেন, তাহলে কিন্তু চলা।
জয় বাবা কেদারনাথ কি জয়, হর হর মহাদেব, ঘর ঘর মহাদেব নাম নিয়ে শেষ করলাম সঠিক হিসেব অনুযায়ী 22 কিলোমিটার যাত্রাপথ গৌরীকুণ্ড পর্যন্ত। উফ, গলা বসে গেছে ঠান্ডায়। উফ, চাইলে কিন্তু আপনারা এখানে আপনারা থাকতে পারেন, রাতটা কাটিয়ে আপনাদের আগামী যে গন্তব্য আছে তার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়তে পারেন। এখন বাজে 6:35, ওই প্রায় 6.5 ঘন্টা মতো লাগলো, আরও কম লাগতো বাট আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি, টুকটাক খাওয়া দাওয়া করেছি, এইসব অনেকটা সময় গেছে। মোটামুটি সব যোগ করে যদি 1-1.5 ঘন্টা বাদ দিতে হবে। টানা নামতে গেলে ওই 5-5.5 ঘন্টা হয়ে যেত। তারপর আমাকে অনেকবার দাঁড়াতে হয়েছে, তাহলে আমিও চলে আসতাম অনেক আগেই। সনাতনদা বারবার পিছিয়ে যাচ্ছিলো, এখনও অলরেডি পিছিয়ে আছে। সামনে গিয়ে বসবো, তারপর সনাতনদা এলে গাড়ি ধরবো সোনপ্রয়াগ যাওয়ার জন্য গৌরীকুণ্ড থেকে। মাথায় অঝোরা বৃষ্টি, শেয়ার গাড়ির জন্য বিরক্তিকর লম্বা লাইন পেরিয়ে যখন সোনপ্রয়াগ এসে পৌঁছালাম, রাত তখন 8:20। আমাদের হোটেল এখান থেকে এখনও 3 কিলোমিটার। এরপর পায়ে হাঁটার কোনো ক্ষমতা আমাদের মধ্যে আর ছিল না। অবশেষে আরও কয়েকজন মিলে শেয়ারে সীতাপুর চেকপোস্ট থেকে গাড়ি ভাড়া করে প্রতিজন 100 টাকার বিনিময়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর পারছি না, জাস্ট এই রুমে এলাম, বাজে ঘড়িতে 9:25। তো রুম দেখানোর কিছু নেই। তো আগের আমরা যে হোটেলে ছিলাম সে হোটেলে আছি, শুধু নাম্বারটা বদলেছে, 318 জায়গায় 319, এই হচ্ছে ব্যাপার। ভাড়াও 2000 টাকা একই। 1500 টাকা রুম পাচ্ছিলাম, কিন্তু গিজার নেই। দেখলাম যে দুজন আছি, স্নান করিনি, 2 দিন স্নান করা হয়নি, তাই তো সনাতনদা? কেদারনাথের দিন আর আজকে কেদারনাথ যাওয়ার দিন, না কেদারনাথ যাওয়ার দিন আমরা স্নান করে গেছিলাম, তো একদিন স্নান করা হয়নি। আমি একদম মানে স্নান না করে থাকতে পারি না, কালকে স্নান করার কোনো অপশান ছিল না, পাইনি, তাই করিনি। তো ওই জন্য গিজার রুম নিলাম। পা ফুলে অবস্থা খারাপ একদম, মানে হাঁটতে পারছি না। লাস্টে গাড়ি করে এলাম, আপনাদের তো দেখালাম, বললাম সোনপ্রয়াগ থেকে গাড়ি করলাম আবার 200 টাকা দিয়ে। প্রচুর কষ্ট। এখন একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, আবার কালকে বেরোতে হবে ভোর 4টের সময়। তো দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফিরছি বদ্রীনাথের ভিডিও নিয়ে, দ্বিতীয় ধাম বদ্রীনাথ। তার আগে জয় বাবা বদ্রীনাথ কি জয়, বাবা বদ্রীনাথ কি জয়, বাবা বদ্রীনাথ কি জয়। আজকের মতো গুড নাইট, টাটা। আমাদের নাইট সেভাবে গুড হয়নি। শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা, তীব্র ব্যথা নিয়ে সেদিন খুব বেশি হলে ঘন্টা 3 ঘুমিয়েছিলাম। আবার ভোর 4টে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে কোনো রকমের চা বিস্কুট খেয়ে ভোর 5টায় বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা এসে পৌঁছালাম উখিমঠ। এই মন্দিরের এক আলাদা বিশেষত্ব রয়েছে। চলুন আগে মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। পুরাণ মতে বানাসুরের কন্যা উষা আর কৃষ্ণ ভগবানের নাতি অনিরুদ্ধের বিবাহ এখানেই জমকালোভাবে সম্পন্ন করা হয়েছিল। উষার নাম অনুসারেই
এই স্থানের নাম হয় উষা মঠ, যা বর্তমানে উখি মঠ নামে পরিচিত। রাজা মান্ধাতা এখানে ভগবান শিবের কঠোর তপস্যা করেছিল। শীতকালে এলাকায় প্রবল তুষারপাতের ফলে কেদারনাথ ও মধ্যমহেশ্বর মন্দির বন্ধ থাকে। এই মন্দিরের আরও একটা বিশেষত্ব হলো, কেদারনাথ মন্দির যখন বন্ধ হয়ে যায় শীতকালে, মানে দেওয়ালি ভাইফোঁটার সময়, একদম অক্ষয় তৃতীয়া পর্যন্ত, মানে যবে আবার কেদারনাথ মন্দির খোলা হয়, ততদিন কেদারনাথ মন্দিরের মূর্তি এখানে নিয়ে এসে এখানেই পুজো করা হয়। আমাদের আজকে ট্যুরটা একটু অন্যভাবে সাজানো হয়েছিল। আগে আমরা চোপতা ভিলেজ ঘুরে তারপর মানা গ্রাম দেখে বদ্রীনাথ ধাম যাব, কিন্তু তখনও বুঝতে পারিনি আমাদের ড্রাইভারের নিজের পকেটে বাড়তি টাকা ঢোকানোর এক ইচ্ছাকৃত চালাকি এখানে কাজ করছে। কারণ বদ্রীনাথ ধাম থেকে মানা ভিলেজ একেবারে কাছেই, ডান দিকে ঘুরে হাতে গোনা মাত্র কয়েক কিলোমিটার রাস্তা। এই হলো চোপতা ভিলেজ। আমার দেখে মনে পড়ে গেল হিমাচল প্রদেশের খাজিয়ারের কথা। আবার একেও নাকি খাজিয়ারের মতো মিনি সুইজারল্যান্ড বলা হয়। ওই ওপর থেকে কিন্তু শুরু হচ্ছে টুঙ্গনাথ মন্দিরের ট্রেকিং রুট। আপনাকে 5 থেকে 6 কিলোমিটার ট্রেক করে টুঙ্গনাথ মন্দির দর্শন করতে হবে ওপর থেকেই। এই চোপতা থেকে বদ্রীনাথের দূরত্ব 141 কিলোমিটার, সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টা। বাবা টুঙ্গনাথ কে, বাবা টুঙ্গনাথ কে, বাবা বদ্রীনাথ ধাম কে। বাদিকে যে গেট দেখছেন, এখান থেকে তুঙ্গনাথ মন্দিরের যাত্রাপথ শুরু হয়। যাত্রাপথে আপাতত 30 মিনিটের প্রথম বিরতি। তাহলে সনন্দা বলো কি খাবে? ব্রেড পকোড়া, পনির পকোড়া খেয়েছিলাম, এখন আর কি খাবো, খিদে সেরকম নেই। মানে দাঁড়ালাম যখন কিছু নিয়ে নাকি চিপস নেবো, চিপস যতটা দেয় ওটা ততটাই আছে, বেশি নেই, অত দেখাতে হবে না। হাজমোলা ক্যান্টিন নেই না, খাওয়ার সেরকম কিছু নেই, খিদেও নেই, তাই লেজ আর লজেন্স নিলাম। সেই ছোটোবেলায় খেতাম না সোলানো, দেখলাম গেট আপটা পুরোটাই চেঞ্জ করেছে, ব্ল্যাক কালারের করে দিয়েছে এখন। কালকের পর সনাতন দাস সব জোশ খতম হয়ে গেছে, কিভাবে হেঁটে নামছে দেখুন, আস্তে আস্তে দেখুন, দেখুন অবস্থা খারাপ, মানে একদম হাঁটতে পারছে না, কি অবস্থা দেখুন। না না, ব্যাপারটা হচ্ছে কি, বাসে অনেকক্ষণ ধরে বসে থাকছি তো, দিয়ে পাগুলো সব টেনে নিচ্ছে, দিয়ে যখন নামছি তখন আর নামতে পারছি না, তারপরে হাঁটা চলা করার পর ঠিক হয়ে যাচ্ছে। কালকের প্রবলেম কি আছে? কালকের প্রবলেম কিছু নেই, পায়ের পেশিগুলো একটু ব্যথা রয়েছে। আমাদের 3 রাত্রি ভ্রমণ শেষ, বাকি মাত্র আর 1 রাত্রি, যেটা আমরা থাকবো আজ বদ্রীনাথ ধামে। এরপর আবার ফিরে যাব প্রত্যেকেই যার যার নিজের রাজ্যে নিজের শহরে। না চাইলেও ফিরতে হবে, কারণ ভালো মুহূর্তগুলো হয় কম সময়ের জন্য। হয়তো আর কোনো দিনই কারো সাথে দেখা হবে না, আবার বলাও যায় না, পৃথিবী গোল, কোনো না কোনো সূত্র ধরে দেখা হলেও হতে পারে। গাড়ি খানিকটা রাস্তা যাওয়ার পর লাঞ্চের জন্য এসে দাঁড়ালো রাস্তার ধারে একটা হোটেলে।
তবে পেট ভরে ভাত খাওয়ার সেখানে কোনো ইচ্ছে আমাদের কারোরই ছিল না। খাবার তো খেতেই হবে। দাঁড়িয়েছি বদ্রীনাথ থেকে 73 কিলোমিটার আগে, আর এখান থেকে জসিমঠ 35 কিলোমিটার। সনাতনদা বলছিল ভাত খাও ভাত খাও ভাত খাবো, তাহলে ভাতকে কি করবে, সব রকম খাবারই টেস্ট করে কি সনাতনদা? হ্যাঁ, তা তো বটেই। এরপর শুরু হলো আবার অঝোরা বৃষ্টি, তাই গাড়ি থেকে নামতে না পেরে ভেতর থেকে দেখতে হলো বিষ্ণুপুর এক। জসিমঠ থেকে বদ্রীনাথের পথে নর আর নারায়ণ দুই পাহাড়ের মাঝে প্রায় 4300 ফুট উচ্চতায় এই প্রয়াগ। বিষ্ণুগঙ্গা ও ধৌলিগঙ্গা এই দুই নদীর ধারা এসে মিশেছে পঞ্চপ্রয়াগের এই পঞ্চম তথা শেষ প্রয়াগে। এখান থেকেই বিষ্ণুগঙ্গার নতুন নাম অলকানন্দা নিয়ে বয়ে চলেছে রুদ্রপ্রয়াগের পথে। পুরাণ মতে মহর্ষি নারদ এখানে বিষ্ণুর তপস্যা করেছিলেন, তাই এর নাম হয়েছে বিষ্ণুপ্রয়াগ। এরপর বদ্রীনাথ ধাম থেকে কিছুটা আগে ডান দিকে ধরলাম মানা ভিলেজ যাওয়ার রাস্তা। এই হলো মানা ভিলেজ, ভারতের সর্বশেষ গ্রাম। এই গ্রামের রাস্তা ধরে যাওয়ার সময় সবার প্রথম আপনার যেটা চোখে পড়বে, দুধারে এখানকার স্থানীয় মানুষদের নিজের হাতে উলের তৈরি শীতের জামা প্যান্টের, এছাড়াও রয়েছে শীতের নানান পোশাক, প্রয়োজন হলে কিনে দেখতে পারেন। হেঁটে চলে আসুন একেবারে শেষ প্রান্তে, এলে দেখতে পাবেন সরস্বতী নদী আর ভীমপুল। পৌরাণিক মতে বলা হয়ে থাকে নাকি পঞ্চপাণ্ডব আর তাদের সাথে দ্রৌপদী নাকি এই রাস্তা ধরেই যাত্রা করেছিলেন মহাপ্রস্থানের দিকে। এখানে দ্রৌপদী তার দেহ রেখেছিলেন। পঞ্চপাণ্ডব যখন এই সরস্বতী নদীর কাছে আসে, কোনো মতে নদী পার করে সামনে এগিয়ে আসতে পারছিলেন না, তখন তাদের মধ্যে ভীম নদী বরাবর একটি বড় পাথর পারাপারের জন্য নদীর উপর ফেলে দেয়, যাতে নদী পার হয়ে এপারে আসা যায়। তাই এই পাথরকেই বলা হয়ে থাকে ভীমপুল। আমরা যখন এরপর বদ্রীনাথ ধাম প্রবেশ করলাম, দেখলাম তখনও হয়ে চলেছে ঝিরঝিরি বৃষ্টি, আর কোনো না কোনো নিরাপত্তার কারণে সমস্ত মোবাইলের নেটওয়ার্ক, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে বিগত কয়েক ঘন্টা ধরে। এই সময়টা হয়ে উঠেছিল তখন আমাদের কাছে বড়ই অস্বস্তিকর। কখন নেটওয়ার্ক আসবে, আদৌ আসবে কিনা, এই ব্যাপারে কেউ তখন কিছুই জানে না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বদ্রীনাথ ধামে। সময় ঘড়িতে 7টা 20, বললে বিশ্বাস করছেন না তো, কারণ এখনো অন্ধকার হয়নি, দিনের আলো আছে। তো এখন আমরা বদ্রীনাথ ধাম দর্শন করব। আর যেটা আমরা ডিসিশন নিলাম টিমের সবাই মিলেই, 14 জন মিলেই, যে আমরা বদ্রীনাথ আজকে নাইট স্টে করবো না। কারণ এখানে রয়েছে দুটো প্রবলেম। একটা হচ্ছে হোটেল বেশিরভাগই ফুল, আকাশে মানে ওয়েদার, আবহাওয়ার অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড ঠান্ডা। সনাতনদাকে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমি জাস্ট গাড়িতে ছিল ওই জন্য আর পড়তে পারিনি আর কি। তো বদ্রীনাথ ধাম দর্শন করেই আমরা ताड़ाताड़ी बेरिए जाओ। पहले माना गांव चले गए हम लोग, ये गलत किया है। ये पहले हम लोग यहाँ दर्शन करना चाहिए था। एकदम एकदम सही बात। আমরা প্রথম ভুল করেছি, মানাগাঁও চলে গেছিলাম, যেটা আপনাদের দেখালাম। তো আমাদের মানাগাঁও না গিয়ে এখানে আগে আসা উচিত ছিল, কারণ আমরা জানতাম না এখানে এরকম অবস্থা হবে। আর আরও একটা প্রবলেম সেটা হচ্ছে এখানে কোনো নেটওয়ার্ক নেই। মানে আমরা 2 ঘন্টা রাস্তায় এসেছি, 2 ঘন্টা কোনো নেটওয়ার্ক পাইনি। তো এখানে থাকাটা ইম্পসিবল ব্যাপার। তো আমরা জসিমঠের দিকে নেমে যাবো, যতটা নামতে পারবো, যেতে পারবো যাবো, তারপর দেখা যাক। সবটাই তো ভাগ্যের ওপর। बहुत ठंडा है ना। चलो चलो, एक साथ रहो, एक साथ रहो, एक साथ चलेंगे, एक साथ। यही बात आप केदारनाथ जाने का। পার্কিং থেকে মন্দির মাত্র কয়েকশো মিটার হাঁটা পথ।
আমরা এখন সেই পথ ধরেই এগিয়ে চলেছি বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে। আবারও বলছি, ঠান্ডা এখানে প্রচণ্ড বেশি, কেদারনাথের থেকেও। সোয়েটারটা বার করতে পারলাম না, মানে ট্রলি ব্যাগের একদম ভেতরে রেখেছি। এতটা ঠান্ডা ভাবতে পারিনি, মানে কেদারনাথের থেকেও বেশি ঠান্ডা। যদি এরপরে ব্লগ না আসে কিছু একটা ধরে নেবেন, জানি না কি হবে। জয় বদ্রীনাথ বাবা কে। ওই দূরে দেখুন মন্দির দেখা যাচ্ছে, আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। এখনো পায়ে ব্যথা কমেনি, চলাফেরা করতে প্রচন্ড সমস্যা হচ্ছে। নিচ দিয়ে বয়ে চলেছে সোনালী রেখার মতো অলকানন্দা। পথের শেষে ওই দূরে দেখা যাচ্ছে বদ্রীনাথ ধাম, বদ্রীনাথ মন্দির। এই নদীর জল যেমন ঠান্ডা, তেমনি বদ্রীনাথ মন্দিরের নিচেই রয়েছে উষ্ণ প্রস্রবণ। জল প্রচণ্ড গরম। এখান থেকেই অনেকে স্নান করে শুদ্ধ হয়ে বাবা বদ্রীনাথ মন্দির দর্শন করে থাকেন। আমরাও তাই করেছিলাম। গরম জল বেশ ভালোই লাগছিল, তবে স্নান নয়, হাতে মুখে চোখের জল নিয়েছিলাম। কিন্তু এত ঠান্ডায় এই গরম জলের উৎস কোথা থেকে, এটা মোটেই জানা ছিল না। এক ধ্যান গম্ভীর প্রশান্তি যেন সর্বব্যাপ্ত হয়ে আছে চারিদিকে। সমগ্র বদ্রী নারায়ণ জুড়ে সর্বব্যাপ্ত হয়ে রয়েছে এক আধ্যাত্মিক সৌন্দর্য, যার আকর্ষণে শত শত বছর ধরে তীর্থযাত্রী ভক্তের দল এখানে ছুটে আসছে। ভক্তির ডালি নিয়ে নিঃশেষে নিবেদন করছে অন্তরের সব বাসনা বদ্রী নারায়ণের পদতলে। বদ্রীনারায়ণকে বলা হয় সৃষ্টির আদিতম দেবতা। মানব কল্যাণের জন্য নানা রূপে তিনি আবির্ভূত হন। এখানেও তিনি শঙ্খ, চক্র, গদা, পদ্ম হাতে বিরাজমান। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মানে যেরকম জায়গায় দাঁড়িয়েছিলাম 11টার আগে পুজো দিতে পারতাম না, মন্দির বন্ধ হয়ে যাবে বলে খালি তাড়াতাড়ি করে ছেড়ে দিল। একদম একদম দেখুন ভিড়টা দেখুন। জয় বাবা বদ্রীনাথ কে জয়, জয় বাবা বদ্রীনাথ কে জয়, জয় বাবা বদ্রীনাথ কে জয়, জয় জয়। মন্দির এখন বন্ধ হওয়ার সময়। এই শেষ বেলাতেও এসে ভক্তদের একবার হলেও বাবার দর্শন পাওয়ার তীব্র মনের বাসনার সাথে উপচে পড়া ভিড়। প্রচুর ভিড়, মন্দির দর্শন আমাদের সুস্থভাবে সম্পূর্ণ। দর্শন শেষে রাত হয়ে যাওয়ার কারণে আমরা সেই রাতটা বদ্রীনাথ ধামে কাটিয়েছিলাম। এখনো কিন্তু গল্প রয়েছে বাকি। কথা দিয়েছি কোনো জায়গায় এক ফোঁটাও দেব না আপনাদের ফাঁকি। আগামী গল্পে আমাদের বদ্রীনাথ ধাম থেকে ঋষিকেশ যাওয়া, সাথে ঋষিকেশের দুরাত্রি 3 দিন থাকা, খাওয়া দাওয়া, ঘোরার অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছে আবার আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। उधर